অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে আমি এই প্রফেশনে এসেছি, কারণ বাড়ির লোকজনের খুব একটা সাপোর্ট পাই না, কারো পছন্দ ছিল না যে আমি একটা এতটা জিনিস পেরিয়েও যে আমাকে ওনারা যেটুকু সাপোর্ট করেছিল তার মধ্যে আমি একটা স্টুডিও খুলি। কখনো কি এমন হয়েছে যে তুমি ভেবেছো যে না এবার গিভ আপ করে দিই? এতদিন যে কাজ চলছে, এতদিনে এত বাধা বিপত্তি এসছে, কখনো আমার মনে হয়নি যে আমি গিভ আপ করবো। আমি তোমাকে আগেও বললাম যে আমার ভালো লাগে কেউ যদি আমার কাজ নিয়ে কোনো কথা বলে বা আমার পিছনে কোনো কথা বলে, আমি এটাকে ভালোবাসি এই জিনিসটা। আগামী 5 বছরে আমরা নুপুর মণ্ডলকে কোথায় দেখতে পাবো? আমার অ্যাম্বিশনগুলো বলি, আমি কি চাই, এরপর আগামী 5 বছরে আমার সাথে কি হবে বা আমি কোথায় যাবো সেটা হয়তো পুরোটাই যেরকম এখনো পর্যন্ত আমাকে ঈশ্বর যেদিকে নিয়ে যাচ্ছেন আমি সেদিকেই যাচ্ছি। আর আগে যখন ধরো কাজ করতে আর এখন যে কাজ করছো, মানে কি ডিফারেন্স বুঝতে পারছো? ডিফারেন্স তো অনেকটাই রয়েছে। বর্তমান ট্রেন্ড হিসাবে এই যে তোমরা যখন মেকআপ করো, তো সেই জায়গা থেকে এখন ক্লায়েন্টরা কি ধরনের মেকআপটা বেশি প্রেফার করছে? নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন আমাদের পডকাস্ট টক টু ইনফিনিটি, যেখানে আমরা কথা বলি এমন কিছু মানুষদের সাথে যারা নিজের প্যাশন, ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক দিয়ে আলাদা কিছু করে দেখাচ্ছেন। তেমনই আজকে আমাদের সাথে রয়েছেন বাঁকুড়ার একজন ট্যালেন্টেড মেকআপ আর্টিস্ট এবং মেন্টার নুপুর মণ্ডল। নমস্কার। আচ্ছা নুপুরদি, তোমাকে আমার যেটা প্রথম প্রশ্ন, যে তোমার এই যে মেকআপ আর্টিস্ট হিসেবে যে জার্নিটা, সেটা কিভাবে শুরু হলো? আমার জার্নির কথা যদি জানতে চাও, শুরুটা অনেকদিন আগেই হয়েছে, বাট আমি কাজ শুরু করেছি প্রফেশনালি সেটা হচ্ছে আমার স্টুডিও ওপেন করার পরে। আচ্ছা। তার আগে নর্মালি আমি হোম সার্ভিসই দিতাম, যেহেতু আগে শিখিনি, কোথাও না শিখেই কাজটা শুরু করেছিলাম। তারপর প্রফেশনালি যখন আমি শিখলাম, শেখার পরেই আমি স্টুডিও ওপেন করে দিয়েছি। ওইরকম টুকটাক চলতো আর কি। নিজেই শিখেছি, প্রথম দিকটা নিজেই শেখার চেষ্টা করেছি। তারপর যখন কোর্স করি বাইরে, একটা তো কোর্স ফিসও লাগে, তো সেই ফিসটা বের করার জন্য আমি হোম সার্ভিস দিতাম। সর্বপ্রথম ছিলাম আমি একজন মেহেন্দি আর্টিস্ট, আচ্ছা, তারপর হই মেকআপ আর্টিস্ট। এরপর সব মেয়েরাই, অধিকাংশ মেয়েরাই দেখবে সাজতে খুব পছন্দ করে, সেরকম আমিও একজন। যখন থেকে জ্ঞান হয় তখন থেকে সাজা গোজার প্রতি একটা খুব ভালোবাসা, নিজেকেও সাজাতে ভালোবাসতাম আবার অন্যদেরকেও। তো সেখান থেকেই জার্নিটা শুরু। যেহেতু একটা মেকআপ তখন তো মেকআপ বলে এতটা পরিচিতি ছিল না, তখন ছিল সাজবো, লিপস্টিক লাগাবো, সাজবো, শাড়ি পরবো, মেয়েদের যেরকম একটা থাকে, ঠিক সেই ভালোবাসাটা আমারও ছিল। তারপর আস্তে আস্তে সেই ভালোবাসাটাকে প্রফেশন বানিয়ে নিলাম। আচ্ছা, এই যে ধরো তুমি যখন স্টুডিও সেট আপ করলে, তার আগে তোমার জার্নিটা কেমন ছিল? মানে তুমি যদি বলো, একটু ব্রিফে বলো যে কিভাবে তোমার স্টার্টিংটা, যে হ্যাঁ আমি অ্যাজ এ প্রফেশন এটা করব। আচ্ছা, প্রফেশন হিসাবে নিয়েছি অনেকটা পরে। ফার্স্টে তো পড়াশোনা যেহেতু করেছি অনেক কষ্ট করে, আমার MA পাস করেছি আমি, ধরো BA গ্র্যাজুয়েশন যাই করেছি প্রচুর কষ্ট করে করেছি। নিজে টিউশন পড়িয়ে নিজের কলেজ ফিস, টিউশন ফিস সমস্তটাই দিয়েছি। মানে আমার বাড়ির থেকে কিছু হেল্প আমার আসতো না সেইভাবে। যেহেতু আমার বাবা মা চেয়েছিল, অনেক ছোটতেই আমার বিয়ে দিতে চেয়েছিল, তো আমি করিনি। যখন আমি মোটামুটি ধরো ক্লাস, শুনলে হয়তো অবাকই হয়ে যাবে, ক্লাস 11-এ যখন পড়ি তখনই আমার বিয়ের কথা চলছিল, বাড়িতে বিয়ে দিয়ে দেবে। তো যেহেতু আমি ছোটোর থেকে মামা বাড়িতে থাকি, তো আমার মামা বাড়ির লোকজন কেউ চায়নি যে আমি এত ছোটোতে বিয়ে করি। সবাই চেয়েছিল, আমার দাদুর একটা স্বপ্ন ছিল আমাকে নিয়ে, যে আমি কিছু করব, আমি হয়তো চাকরি টাকরি কিছু করব, এটা খুব ইচ্ছে ছিল আমার দাদুর। আমার দাদু অ্যাকচুয়ালি দেখো, আমি আজকে বলছি কথাটা, আমার যে মাসি, মানে আমার মায়ের যে ছোট বোন, সে আমাকে ছোট থেকে মানুষ করেছে। অ্যাকচুয়ালি উনি আমার মা, উনি আমার পালিত মা বলতে পারো। সেই আমাকে ছোট থেকে মানুষ করেছে। আমি 1.5 বছর বয়স থেকে, আমার অনেকে জানে, আমার যারা খুব ক্লোজ তারা জানে যে আমি যার কাছে থাকি বা যে আমাকে মানুষ করেছে সে আমার মাসি। কিন্তু অ্যাকচুয়ালি মাসি হলো আমার মায়ের সমস্ত দায়িত্ব সেই পালন করেছে। তো আমার মা চেয়েছিল আমি কিছু একটা করি। তো আমার আসল মা, মানে যে আমাকে আমার জন্মদাত্রী যে মা আর বাবা, দুজনে চেয়েছিল বিয়ে দিয়ে দিতে। তো যেহেতু আমার মাসি পুরোটা আমাকে ছোট থেকে, মানে লেখানো থেকে পুরোটা শুরু করেছে, তো আমার যে পালিত মা, মানে আমার মাসি, কোনোদিনও চাইনি যে আমি এত জলদি বিয়ে করে মানে নিজের লাইফটা শেষ করে দিই। তো রীতিমতো ঝগড়াঝাটি করে আমাকে আমার পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হেল্প করেছে।
আর তারপর ধরো আমাকে নিজেরটা চালাতে হবে। আমি যখনই মাধ্যমিক পাস করে যাই, মাধ্যমিক পাসের পর থেকে আমি টিউশন করতে শুরু করি। আচ্ছা, আমি টিউশন করতাম, তখন থেকে সেখান থেকে যে আর্নিংটা আসতো সেটা দিয়ে আমি টুকটাক করে আমার কাজগুলো সমস্ত কিছু শিখেছি, নিজের পড়াশোনা চালিয়েছি, কলেজ লাইফটাও এইভাবেই পুরোটা বের করে দিয়েছি যতটা পারা যায়। এরপর স্টুডিওর ব্যাপারটা যদি বলো, একটা মেকআপ স্টুডিও খুলতে গেলে কিন্তু অনেকটা টাকার প্রয়োজন। যদি কেউ বলে যে কম টাকাতে হয় না, একদমই না। এই আমাদের যে প্রফেশন না, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টস অনেক কস্টলি। ইভেন একটা স্টুডিও বানাতেও অনেকটা টাকা লাগে। তো সেটা আমার কাছে তখন সেই মুহূর্তে ছিল না, তাই আমি বাড়িতে গিয়েই কাজ করেছি, মেহেন্দি লাগিয়েছি, যতটা যা করা যায়। এরপর আমার বিয়ের পর আমি আমার হাজবেন্ডের কাছ থেকে প্রচুর হেল্প পেয়েছি। আচ্ছা, তো আমার হাজব্যান্ড পুরো ব্যাপারটা আমাকে সাপোর্ট করেছে। তারপর যখন স্টুডিওর ব্যাপারটা আসে যে আমি মেকআপ আর্টিস্টের একটা কোর্স করতে যাব বাইরে, সেটা বলি হাজব্যান্ডকেই বলি ফার্স্টে। চাকরির তো অনেক চেষ্টা করেছিলাম, পাইনি। তো দেন আমি বলি যে আমার এই প্রফেশনের প্রতি প্রচুর ভালোবাসা আছে। তো আমার হাজব্যান্ড বলেছিল তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, বাইরে শিখে এসো। বাট তখন শাশুড়ি মায়ের আমি হেল্প পাইনি। মানে অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে অধিকাংশ মানুষ সার্ভিস করে, আচ্ছা, কেউ মানে বিজনেস খুব কম মানুষই করে। তারপর দেখো, সত্যি কথা বলতে আমাদের এই স্যালন ইন্ডাস্ট্রি বা মেকআপ আর্টিস্ট এটাকে অনেকে না এখনো অনেকে ভালো চোখে দেখে না। তবে অনেকটা সেটা পরিবর্তন হয়েছে। আজকে মানুষ এই প্রফেশনটা নিয়েও ভাবছে, অনেক বাবা মা ভাবছে যে আমার মেয়ে এই প্রফেশনে যাক, আমার ছেলে এই প্রফেশনে যাক। অনেকটা মানটাই প্রফেশনে বেড়েছে, বাট তখন ছিল না। তখন এটা অনেকটা কষ্টের ছিল, বাড়ির লোককে রাজি করানো যে আমি একটা স্যালন খুলবো বা মেকআপ স্টুডিও খুলবো বা আমি এটা শিখবো। কেউ তখন রাজি থাকেনি। শাশুড়ি মা তো একদম প্রচুর স্ট্রিক্ট যে না আমি খুলতে দেবো না, চাকরি টাকরি পেলে করো, নাহলে করো না। আচ্ছা, এরকম মানে তখন খুব মনটা খারাপ হয়ে গেছিল যে চাকরি তো পেলাম না, বাট যে কাজটাকে ভালোবাসি সেটা নিয়ে যদি একটু এগিয়ে যেতে পারতাম। তারপর আমাকে সাপোর্ট করেছিল আমার শ্বশুর মশাই। আচ্ছা, শ্বশুর মশাই বললো যে বৌমার যেটা ভালো লাগে সেটাই করুক, আমরা চাকরি তো সবাই করছি বাড়িতে, ওর যদি মনে হয় যে ও নিজের ভালোবাসার কাজটা নিয়ে এগিয়ে যেতে চায় তো যাক। তো ওই একটা গ্রিন সিগন্যাল পেলাম। তারপর থেকে তো আমার মনে একটা জোর ছিলই যে আমি পারবো। আমি কোনোদিনও ছোটোর থেকে আজ অব্দি ভেঙে পড়িনি। আমার বরাবর ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করব। তো সেটাই করেছি। বাবা একবার হ্যাঁ বলাতে আমি ক্লাস করতে যাই বাইরে ক্লাস করতে গিয়ে আমি মানে হয়তো বিশ্বাস করবে না, আমি মেকআপের যখন কোর্স করি তখনই আমি বলে দিয়েছিলাম যে আমাকে একটা ছোট হলেও স্টুডিও খুলে দাও, আমি শিখে এসেই কাজটা করবো। কারণ এমনটা তো নয় যে আমি নতুন শিখছি, কারণ আমি 2006 সাল থেকে কাজ করি। অনেকে হয়তো এটা জানে না, 2006 সাল আমার 6-এর আগেও আমি অনেক ব্রাইড করেছি, সেগুলো কোনো পারিশ্রমিক নিইনি, বিনা পারিশ্রমিকে করেছি। তো যদি আমার প্রথম কাজ বলো তো 2007 সালে আমি একজন ব্রাইড, মানে আমার তখন তো সোশ্যাল মিডিয়া বা কিছু ছিল না, আমার হাতে একটা ভালো ফোনও ছিল না। তো মাউথ পাবলিসিটিটা আমার ভালোই হয়েছিল। মানে আমি তো ধরো অনেক ব্রাইড করেছি যেগুলো কোনো পারিশ্রমিক নিইনি, তো সেখান থেকেই হয়তো উনি কোনো আমার কাজ দেখে আমাকে বুক করেছিলেন। তো সেটাই আমার প্রথম কাজ যেটাতে আমি কোনো পারিশ্রমিক পাই। তো সেই ইয়েটা আমার ছিল যে হ্যাঁ আমি পারবো। যখন আমার কাছে সবার ভালো লাগছে, এই ভালো লাগাটা আমি সবার কাছে ঠিক পৌঁছে দেবো। তো স্টুডিও আমার রীতিমতো ওপেন হয়ে যায়, সেটাও আমার শ্বশুরমশাই আর আমার হাজবেন্ডের হেল্পেই হয়। তারপর থেকে আমার জার্নি শুরু, মোটামুটি চলছে এখন কাজ ভালোই। আচ্ছা, বাঁকুড়া থেকে উঠে এসে এই যে ফিল্ডে তুমি কাজ স্টার্ট করেছো, তো এই যে পথটা, এটা কতটা তোমার পক্ষে চ্যালেঞ্জিং ছিল? অনেকটাই চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রথমত যখন আমি কাজ শুরু করি তখন আমি একজন হাউসওয়াইফ। তার আগে কিছুই ছিলাম না, নর্মাল জাস্ট হাউসওয়াইফ, বাট কাজ করেছি। তো কাজ এতটা আমার মাউথ পাবলিসিটি যেটুকু হয়েছে, আমি আগেও বললাম যে তখন এতটা সোশ্যাল মিডিয়া ছিল না, কারণ আমার কাজ 2006 সাল থেকে শুরু। তো আর প্রফেশনালি শুরু করেছি 2018 থেকে। তো এই যে মাঝে গ্যাপটা, তার মাঝে ধরো বিয়ে, বেবি হয়েছে, অনেকটা ডিস্টেন্স হয়ে গেছিল কাজটার মধ্যে, অনেকটা গ্যাপ পড়ে গিয়েছিল আমার। তারপর আবার নতুন করে শুরু করেছি কাজটা। তো হ্যাঁ, অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়েছি। যখন মার্কেটে আসি, মেকআপ স্টুডিও খুলি বা স্যালন, অনেকেরই অনেক মন্তব্য ছিল, অনেকে অনেক কিছু বলেছে, বাট আমি সেগুলো একটাও কানে নিইনি। আমার মনে হয়েছিল আমি এগিয়ে যাই, একদিন
ক্লাস করাবো এটা তো ভেবেইছিলাম। তো এই ক্লাসের মাধ্যমেও আমার যে ইচ্ছেটা যে আরো অনেককেই আমি আমার মতো মেকআপ আর্টিস্ট তৈরি করব, তো সেই চ্যালেঞ্জ তো বের করে দিয়েছি। অনেকগুলোই ব্যাচ আমার এখন অবধি হয়ে গেছে। তারপর নিজেকে প্রতিষ্ঠা করার কথা যদি বলো, অনেকটাই চ্যালেঞ্জ ছিল। আগেই তো বললাম যে অনেকে অনেক কিছু বলেছে কি হবে করে। প্রথম কথা, মেকআপ আবার কি, কারা মেকআপ করে, এত মেকআপ স্টুডিও যে খুলে দিল, কারা সাজতে আসবে ওর কাছে। তারপর প্রথম কথা, আমার ফার্স্ট স্টুডিও যেটা ছিল অনেক গলির মধ্যে ছিল। হয়তো জানবে, জুনবেদিয়া বাইপাস রোডে ছিল আমাদের নিজস্ব যেটা বাড়ি, সেই গলির ভেতরে। তো এটাও অনেক সময় শুনতে হয়েছে এত ভেতরে কে যাবে, কেন খুললো, অনেকটা অ্যামাউন্টে টাকা খরচা করে বসলো, কিছু হবে না, এই একটা ব্যাপার। তো যাই হোক, মানুষের ভালোবাসা আর কাজ যদি ভালো হয়, তুমি যদি ভালো কাজ করো, এটা আমি নিজেকেই বুঝিয়েছিলাম, যদি কাজ আমার ভালো হয় আমি অবশ্যই প্রত্যেকের কাছে পৌঁছে যাব, আমার কাজও সবার কাছে পৌঁছে যাবে। তো সেইভাবেই আর কি, সেই চ্যালেঞ্জগুলো পেরিয়ে গেছি আমি। মেকআপ আর্টিস্ট হিসেবে তোমার যে প্রথম কাজ, এটার যে অভিজ্ঞতা, ওটা একটু শেয়ার করো। মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ তো আমি আগে বললাম অনেকদিন আগেই শুরু করেছি, বাট যদি বলো যে পারিশ্রমিক নিয়ে কাজ, তো সেটা আমি প্রথম করেছিলাম 2007-এ, 2006 কিংবা 2007 হবে, আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। তো সেটা ছিল আমার প্রথম পারিশ্রমিক নেওয়া কাজ, যে জন্য সেটা আমার এখনো মনে আছে। একজন ডক্টর, ফার্স্ট আমার যে ব্রাইড ছিলেন, মানে যেনাকে আমি সাজিয়েছিলাম, উনি একজন ডক্টর ছিলেন বাই প্রফেশন। ওনার নাম সম্ভবত শর্মিষ্ঠা দরিপা। তো এখনো ওনাকে আমি কি বলবো, ওনার কাছে অনেকটা কৃতজ্ঞ যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছিলেন ওনাকে সাজানোর। ওনার কাজ দেখে আরো অনেক কাজ আমি পেয়েছি। যেহেতু একজন ডক্টর আমাকে নিজের স্পেশাল দিনের জন্য বুক করেছিলেন, অনেকজন সেই বিয়ে বাড়িতে ছিল, অনেকেই দেখেছে, অনেকেই ওনাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কার কাছে সেজেছো। তখন তো আমি একটা অপরিচিত মুখ, আমাকে সেরকম ভাবে কেউই চেনে না, জাস্ট বলেছিল নূপুরের কাছে সেজেছি। তো তখন থেকেই মানে নূপুরের এই জার্নিটা শুরু। উনি আমাকে ফার্স্ট সুযোগ দিয়েছিলেন যে একটা মেকআপ আর্টিস্ট হিসাবে। তারপর সব থেকে বড় কথা, ওনাকে সাজানোর পর যে ভালোবাসাটা মানুষের কাছ থেকে আমি পেয়েছি, কাজটা অনেকেই বলেছে যে যারা আমাকে তুই দিয়ে কথা বলে যে তুই সাজিয়েছিলি ওটা তোর কাজ, হ্যাঁ ওটা আমার কাজ, বা খুব সুন্দর হয়েছিল। তো মানে তখন থেকে আমার মনে একটা আশা জেগেছিল যে না, বাঁকুড়াতে তো এত স্যালন আছে, এত আর্টিস্ট আছে, নিশ্চয়ই তাদের মাঝে আমি জায়গা করতে পারবো। আমার কাছে প্রথম কথা সেরকম কিছু প্রোডাক্টও ছিল না, যতটুকু ছিল সেইটুকু দিয়ে আমি ওনাকে সাজিয়েছিলাম। আর উনিও খুব সাপোর্টিভ ছিলেন, উনি জানতেন যে আমি একদম বিগিনার। উনি আমাকে অনেক হেল্প করেছিলেন যে তুমি একদম ভয় পেও না, করো কাজটা, আমি আছি, আমি সাপোর্ট করব তোমাকে। তো ওনার নিজেরও খুব পছন্দ হয়েছিল আমার সাজানো, প্লাস ওনার বাড়ির লোক বা যারা দেখেছে তাদের সবারই পছন্দ। তখন থেকে যে আমার একটা আশার আলো জেগেছিল যে হ্যাঁ, আমার কাজও কারো ভালো লাগতে পারে। তো এটা আমার ফার্স্ট কাজ। মানে এটা তুই বলছো যে এটা তো একটা কনফিডেন্সও এসেছিল তোমার, যে হ্যাঁ আমি একটা জায়গা করতে পারি, যে মানুষের মনে এটা হাসি ফোটাতে পারছি, তার মানে আমি পারবো। একদমই। আমি সেখানে আরেকবার গিয়েছিলাম, মানে ওনারা আমাকে বলেছিল যে নূপুর তুমি আসবে, এখানে খাওয়া দাওয়া করবে। তো যেহেতু সেদিন আমার আরেকটা ফ্রেন্ডের বিয়ে ছিল, তো আমি দেখা করতে গিয়েছিলাম পরে ওনার সাথে আমি আমার একটা ফ্রেন্ডকেও নিয়ে গিয়েছিলাম যে চল আমি এটা সাজিয়েছি, একটু দেখি যে কেমন হয়েছে, আমি পেরেছি কিনা। তো আমার ফ্রেন্ড গিয়ে দেখে আমাকে বলে এটা তুই সাজিয়েছিস? মানে হ্যাঁ রে, এটা আমি সাজিয়েছি। মানে ও আমাকে বলে তুই এত সুন্দর সাজাচ্ছিস, তো তুই এটা নিয়ে একটা কিছু ভাব, তো চেষ্টা কর, দেখ যদি কিছু হয়। আমি বললাম দেখ এখন তো আমি হিসাব মতো বেকার, তখন ফার্স্ট ইয়ারে বোধহয় পড়ি, আমি তো বেকার, আমি কোথা থেকে স্টুডিও খুলবো রে? না হবে, তুই পারবি, যেহেতু এত সুন্দর একটা কাজ করেছিস, হাতের কাছে কোনো ভালো প্রোডাক্ট না থাকা সত্ত্বেও, সেরকম টুলস নেই, কিচ্ছু নেই, তার মধ্যে যে তুই এইরকম একটা সুন্দর ব্রাইড রেডি করেছিস, পারবি, হবে তোর দ্বারায়। তো এই যে ভালো ভালো কথা, পজিটিভিটি গুলো পেয়েছিলাম, সেখান থেকে আমার মানে কাজের শুরুটা সেখান থেকে। আর দিদি যদি বলো, মানে তুমি এখানে একটা বন্ধুর কথা বললে, তো ফ্যামিলি হলো, তোমার বাড়ি হলো, সবকিছুই হলো, মানে এখানে তোমার বন্ধুর সাপোর্টটা মানে কেমন ছিল যদি একটু বলো, যে বন্ধুরা যারা আছে তারা কিভাবে সাপোর্ট করেছিল, বা শুনে কি বলেছিল যে তুমি যখন বললে যে আমি একটা স্টুডিও ওপেন করব, সেই জায়গাতে যদি কিছু বলো। বন্ধু বলতে যদি সত্যি কথা বলি, তাহলে সেরকম ভাবে আমি আমার কোনো বন্ধুর সাপোর্ট আমি পাইনি। আচ্ছা। খুব কম বন্ধুরই সাপোর্ট পেয়েছি। যখন একদমই কিছু ছিলাম না, তখন যদি বা কিছু বন্ধুদের সাপোর্ট আমি পেতাম, হয়তো তখন আমার কিছু ছিল না বলেই তারা আমাকে সাপোর্টটা করেছিল। কিন্তু এখন যখন আমি এই জায়গায় আছি, খানিকটা নিজের অনেক কষ্ট করে একটা জায়গা তৈরি করেছি আমি, তো
এখন হয়তো কিছু কিছু বন্ধু কথা বলে, সাপোর্ট করে, বাট আমার আগের যে বন্ধুরা, মানে যাদের সাথে আমার আগে খুব ভালোবাসা ছিল মাঝে, তারা তো পুরোই আমার সাথে একদম ডিটাচ। মানে এই ব্যাপারটা বুঝি না যে বন্ধুরা কি করে, বন্ধুদের উচিত হচ্ছে আরেকটা বন্ধুকে সাপোর্ট করা। আমার ক্ষেত্রে কিন্তু আমি সেরকম ভাবে আমার কোনো ফ্রেন্ডের সাপোর্ট আমি পাইনি, একমাত্র আমার হাজবেন্ড ছাড়া। আমরা একসাথে পড়াশোনা করেছি, আমার হাজবেন্ড আর আমি একসাথেই পড়েছি। তো সেক্ষেত্রে বন্ধু যদি বলো, আমার বরই আমার বন্ধু, আমার হাজবেন্ডই আমার বন্ধু, ওই আমাকে সাপোর্ট করে গেছে আজীবন। আদার্স আমি আর আমার কোনো বন্ধু থেকে কোনো সাপোর্ট পাইনি। তোমার মতে একজন মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য গুরুত্বপূর্ণ স্কিল কি হতে পারে? আমার তো মনে হয় আগে বুঝতে হবে যে ক্লায়েন্টের ফেস কিরকম, বা ক্লায়েন্টের ফেসের মধ্যে হেয়ার স্টাইল কিরকম, কি যাবে। মেইন ব্যাপার হচ্ছে উনি কোন অকেশনের জন্য আমার কাছে এসেছেন, সেটা আমাকে আগে বুঝতে হবে যে উনি ওনার অকেশনটা কি আছে, কি পারপাসে উনি আমার কাছে মেকআপটা করতে এসেছেন, সেটা আমাকে আগে বুঝতে হবে। দেন মেকআপ তো অবশ্যই ভালো জানতে হবে, হেয়ার স্টাইল জানতে হবে। মেকআপ আর্টিস্ট হতে গেলে আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই ভালো করে জানা উচিত। শুধু মেকআপটা জানলেই হবে না, সাথে হেয়ার স্টাইল, শাড়ি র্যাপিং, যদি ব্রাইড করতে হয় তাহলে সেক্ষেত্রে কলকা, সমস্তটাই একটা আর্টিস্টের জানা উচিত আমি মনে করি। প্লাস কাজটা জানার সাথে সাথে এটাও জানতে হবে ক্লায়েন্ট কি চায়, উনি আমার কাছ থেকে কিরকম লুক পেতে চাইছেন। ক্লায়েন্টের ডিমান্ড আমাদের কাছে হচ্ছে সব থেকে আগে। আমি আমার কোনো পছন্দ বা কিছু ক্লায়েন্টের উপর চাপিয়ে দিতে পারি না। আমাকে ভালো কাজের সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে যাকে আমি সাজাচ্ছি বা যার ওপর আমি কাজটা করছি উনি কি চান, উনি কেন আমার কাছে এসছেন, আমার কাজের কোন ধরনটা ভালো লাগে, কোন দিকটা ওনার পছন্দ, সবকিছু বুঝে তারপর ওনাকে ওনার মতো সাজাতে হবে, আমি এটা মনে করি। বর্তমান ট্রেন্ড হিসাবে এই যে তোমরা যখন মেকআপ করো, তো সেই জায়গা থেকে এখন ক্লায়েন্টরা কি ধরনের মেকআপটা বেশি প্রেফার করছে? আচ্ছা, হ্যাঁ, ব্রাইডরা এখন মোটামুটি একটু নো মেকআপ লুকই প্রেফার করছে এখনকার ব্রাইডরা, লাইট মেকআপ। অথচ জুয়েলারি, শাড়ি সবকিছুই গর্জাস রইলো, বাট মেকআপটা এখন সবাই একটু লাইট চাইছে, হালকার উপর দিয়ে নিউড আইস চাইছে, কেউ লিপটা ডার্ক চাইছে, আবার কেউ কেউ আইসটাও নিউড চাইছে, লিপটাও নিউড প্রেফার করে। পুরোটাই এটা ক্লায়েন্টের ডিমান্ডের উপর নির্ভর করছে, বাট এখনকার ট্রেন্ড এটাই, লাইট মেকআপ। আর আগে যখন ধরো কাজ করতে আর এখন যে কাজ করছো, মানে কি ডিফারেন্স বুঝতে পারছো? ডিফারেন্স তো অনেকটাই রয়েছে। এরপর সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়। একটা টাইম 2018-19 সালের কথাই যদি বলো, তখন মানুষ একটু বোল্ড সমস্ত কিছু পছন্দ করতো, আইসটাও একটু ডার্ক পছন্দ করতো। ধরো বলছি, ব্লু কালারের যদি শাড়ি পরতো সেক্ষেত্রে আইসটাও তারা একটু ব্লু স্মোকি বা ব্লু এর টাচ এই সমস্ত পছন্দ করতো। এখন সেই ট্রেন্ডটা একদমই নেই। একটা টাইম ছিল, হয়তো আর ঘুরে আসবে না এমনটা কিন্তু নয়, আবারও হয়তো সেই ট্রেন্ড ফিরে আসতে পারে। তখন এরকম ছিল, আর এখন সবাই জাস্ট একটা লাইট সেটেল লুক পছন্দ করছে। কলকাও হালকার ওপরে ব্রাইডরা প্রেফার করছে, আবার কিছু কিছু ব্রাইড রয়েছে যারা অ্যাডভান্স কলকা পছন্দ করে। পুরোটাই চলছে, সবকিছুই মিলিয়ে মিশিয়ে লাইটের ওপর দিয়ে যতটা সফট ফিনিশিং দেওয়া যায় সেটাই এখন আমরা দিচ্ছি ক্লায়েন্টদেরকে, তাদের পছন্দ অনুযায়ী আর কি। আচ্ছা, মেকআপের পাশাপাশি তুমি তো মেন্টর হিসেবেও বেশ কয়েক বছর কাজ করছো, তো এটা কখন ভাবলে যে আমি এইভাবে মানে মানুষকে আরো লার্ন করাবো বা শেখাবো এই ব্যাপারটা? আচ্ছা, আমি তোমাকে আগেও বললাম যে আমার স্টুডিও ওপেন হয়েছে 2018-এ। আমি ক্লাস করাতে শুরু করেছি 19 থেকে। আচ্ছা, মানে 1 বছর পরেই আমি ক্লাস করাতে শুরু করে দিয়েছিলাম। এরপর বলি, আমি কিন্তু শিখে যে নিজে টিচার হয়ে গেছি এমনটা নয়। আমি আমার জার্নির কথা আগেও বলেছি, আমি 2006 থেকে কাজ করছি। তো অনেকেই হয়তো জানে না, অনেকেরই ধারণা রয়েছে যে আমি হয়তো 18 থেকেই কাজটা শুরু করেছি, শিখে কাজ শুরু করেছি। বাট আমার স্টুডিও ওপেন করার আগে প্রায় যদি বলি 20 থেকে 30টা ব্রাইড আমার হয়ে গেছিল করা। যেহেতু তখন সোশ্যাল মিডিয়া এতটা থাকেনি, তো পোস্ট করার ব্যাপার বা এগুলো ছিল না, কাজ কিন্তু আমি করেছি। এবং যদি বলো যে ফটোজের ব্যাপার, তখন ফোনও সেরকম ভাবে ছিল না যে আমি ছবি তুলে রেখেছি, সেটাও না। পুরোটাই তখন থেকে যে পাবলিসিটিটা আমার হয়েছে বা আমার যে নামটা মানুষ জেনেছে যে নূপুর বললেও একজন আর্টিস্ট রয়েছে, সেটা সম্পূর্ণ কিন্তু মাউথ পাবলিসিটি। আচ্ছা, তখন থেকে চলেছে। তো কাজ আমি অনেক দিন ধরেই করছি। এমনও কিছু স্যালন রয়েছে বা তখন যেগুলোকে রীতিমতো পার্লার বলা হতো, তখন তাদের সাথে আমি অ্যাজ এ কলকা আর্টিস্ট হিসেবে গিয়ে কাজ করে এসেছি। অনেক স্যালনের সাথে গিয়েছি। আবার সেখান থেকে তাদের হয়তো আমার কলকার সাথে সাথে আমার বাকি কাজও ভালো লেগেছে। তারা হয়তো এমনও সময় গেছে, তারা বলতো তুমি পুরোটা করে দাও,
আমার তখন কি বলতো, এই কাজগুলো আমি খুব ভালোবাসার সাথে নিয়েছি, যে হ্যাঁ আমি পারিশ্রমিকটা হয়তো কলকারই নিয়েছি, কিন্তু করেছি আমি পুরো ব্রাইডটা। কারণ ওটা কি হতো, ওটা আমার একটা শেখার একটা চান্স, আমি একটা চান্স পেয়েছি যে হ্যাঁ আমি একটা মানুষকে সাজাতে পারছি। এইগুলো আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। হ্যাঁ, ওই মানুষগুলো আমাকে হয়তো এই সুযোগটা দিয়েছিল বলেই আজকে আমি এই জায়গাতে এসেছি। এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া যে তারা তাদের ব্রাইডের উপর আমাকে কিছু করতে দিচ্ছে। আমি তখন এই কাজগুলো পুরোটাই ধরো করতাম। তো এইভাবে কাজটা তো শুরু করি। যখন 18 সালে স্টুডিওটা ওপেন করি, স্টুডিও ওপেন করার পর মনে হলো যে আমার শেখানো উচিত বলতে কিছু স্টুডেন্টও রয়েছিল যারা আমাকে ফোন করেছিল, যে দিদি ছিল, কয়েকজন ভালো পরিচিত দিদিরা ছিল, বা যাদের হয়তো অলরেডি পার্লার রয়েছে, তারাও আমাকে ফোন করেছে যে নুপুরদি তুমি তো তাহলে শেখাতেও পারো। প্রথমেই কথাটা হয়তো আমার মাথায় আসেনি শেখানোর ব্যাপারটা, আমার কিছু স্টুডেন্টই আমার মাথায় দিয়েছিল আর কি, যে দিদি তুমি আমাদেরকে শেখাও। তো সেখান থেকেই আমার শেখানো শুরু, ফার্স্ট ব্যাচে অধিকাংশ আমার পরিচিত মানুষই ছিল। ফার্স্ট ব্যাচে আমার একজন দিদি ছিল, বোন ছিল, ফ্রেন্ডও ছিল একজন বলতে পারো। তো ওদের দিয়ে আমার ফার্স্ট ক্লাসটা শুরু হয়। তো সেখান থেকে খুব ভালো রেসপন্স পাই, কারণ বাঁকুড়াতে প্রথম তখন আমি এভাবে ক্লাস করাই, স্টুডেন্টদের নিয়ে লাইভে আসি, তারপর প্রত্যেকটা স্টুডেন্টকে প্রমোট করি যে তাদের নাম কি, কোথা থেকে এসছে, এই ব্যাপারগুলো তখন থেকে মেনলি বাঁকুড়াতে শুরু হয়। স্টুডেন্টদেরকে দেখিয়ে অনেকে হয়তো ক্লাস করো, তো আমি বলছি না যে বাঁকুড়াতে ফার্স্ট ক্লাস আমি শুরু করেছি, ক্লাস হয়তো আরো অনেকে করিয়েছে, বাট এই যে এইভাবে আসা, স্টুডেন্টদের নিয়ে লাইভে আসা, তাদেরকে দিয়ে একটা করে মডেল রেডি করা। প্রথম কথা, সেই সময় বাঁকুড়াটা অনেক মেকআপের দিক দিয়ে অনেকটা পিছিয়ে ছিল। মেকআপ আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস তখন আমরা পেতাম না, ভালো কোনো প্রোডাক্ট পেতাম না, তার জন্য আমাদেরকে কলকাতা ছুটতে হতো। ইভেন তখন ড্রেস জুয়েলারি এখন যেমন আমরা কি রেন্টে পাই, তখন বাঁকুড়া এগুলো ছিল না। এই যে এত মডেল, আগে মডেলও ছিল না, তখন বাড়ির লোকজন বা পরিচিত বোন ননদ যারা ছিল তাদের উপরেই আমরা প্র্যাকটিস করেছি। ইভেন আমার ফার্স্ট ব্যাচেও যখন ক্লাস হয় তখনও সেরকম ভাবে কোনো মডেল কিন্তু ছিল না। ড্রেস যদি বলো, ড্রেস রেন্টে তখন কেউ দিত না, আমি নিজে ড্রেস কিনে আমার মডেলদেরকে পরাতাম। তখন আবার এমন হয়েছে আমার কাছ থেকে আবার কেউ ড্রেস জুয়েলারি নিয়ে তাদের মডেলদেরকে পরিয়েছে, এরকম হয়েছে। তখন যেহেতু অ্যাভেলেবেল ছিল না এতটা, তো যখন থেকে আমি ক্লাস করাতে শুরু করি তখন থেকে অনেক মডেল নতুন হয়েছে। ইভেন অনেকে ড্রেস জুয়েলারিও রেন্টে দিতে শুরু করেছে, মানে এই বিজনেসটা গ্রো করেছে। যারা ডিজাইনার হিসাবে বা যারা ড্রেস রেন্টে দেয়, অনেক নতুন বিজনেস এলো মার্কেটে, মডেলিং থেকে শুরু করে। তো তখন থেকে খুব ভালোভাবে চলছে কাজটা, আর মানুষ শিখছে, এই প্রফেশনটাকে ভালোবাসছে। আমার মতো আরো অনেকেই যারা ক্লাস করাচ্ছে তাদের কাছেও যাচ্ছে, এই প্রফেশনটা অনেকটা গ্রো করেছে। আমি 2019 থেকে শুরু করলাম ক্লাস করাতে, তো খুব ভালো রেসপন্স স্টিল এখনো। অনেকেই আমার কাছে আসছে, ক্লাস করতে শিখছে, এই প্রফেশন নিয়ে ভাবছে, আর এখন তো আমার স্টুডেন্টরাও আবার টিচার হয়ে গেছে। তো এগুলো আমার কাছে থেকে বিশাল বড় পাওয়া, যে যখন জার্নিটা স্টার্ট করলাম আমি নিজে টিচার ছিলাম, আজ আমার স্টুডেন্টরা, আমার যারা আগের ব্যাচের স্টুডেন্ট, পুরনো যারা স্টুডেন্ট আছে, এখন যেহেতু আমার মোটামুটি 28 নম্বর ব্যাচ শুরু হবে, তো তখনকার যে স্টুডেন্টরা থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচ, ফিফথ ব্যাচ, বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা এখন বিভিন্ন জায়গায় খুব ভালোভাবে কাজ করছে, ক্লাস করাচ্ছে, খুব ভালো মানে ব্রাইড পাচ্ছে, প্রত্যেকটা ডেটে ব্রাইড পায়। এইগুলো আমার কাছে একটা বিশাল পাওনা, যে আমার সাথে সাথে ওরাও গ্রো করছে। আর এই মেকআপ আর্টিস্ট, এই প্রফেশনটা সাথে সাথে আমাদের কাজের সাথে সাথে এই প্রফেশনটারও অনেকটা নাম হয়েছে। মা বাবা চাইছে যে তাদের ছেলেমেয়েরা এই প্রফেশনে এগিয়ে যাক। হ্যাঁ, আগে যেরকম মানুষ এই প্রফেশনকে পছন্দ করতো না, এখন অনেক মা বাবা পছন্দ করে, তাদের ছেলেমেয়েদেরকে বলে যে শেখো, মেকআপ শেখো, এই চেষ্টা দিয়ে শিখবি। আমার কাছে এরকম কলও আছে যে আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে, তুমি শেখাবে? আবার অনেক মা আছে আমার মেয়ে জাস্ট এইটা পড়ে, কি গো শেখাবে? এইটা পড়লে শেখা যাবে? আমি তখন বলি না, একটু মাধ্যমিক দিয়ে দে, তারপরে ভর্তি করবে। মানে এইরকম ব্যাপার। হ্যাঁ, শিখছে। এই কাজটা আমি যেটা চেয়েছিলাম যে এই প্রফেশনটাকে মানুষ ভালোবাসুক, আমার কাজের সাথে সাথে এই প্রফেশনটাকেও ভালোবাসুক, সেটা হয়েছে। আচ্ছা, এই ফিল্ডে যারা নতুন আসতে চায় তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে বলবো, এই প্রফেশনকে যদি ভালোবাসো, মেকআপ করতে ভালোবাসো, নিজেকে সাজাতে ভালোবাসো, অন্যকে সাজাতে ভালোবাসো, তাহলে এই প্রফেশনে এসো। অন্য কেউ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে গ্রো করে ফেলেছে বলে তুমিও এই প্রফেশনে চলে আসবে, এটা একদমই করো না। তোমার যদি এই কাজটার প্রতি ভালোবাসা থাকে তাহলেই তুমি এই প্রফেশনে এসো। আর যদি এসেও যাও তো খুব ভালোভাবে জিনিসটা শেখো, কানেক্ট হও মানুষের সাথে, আর অনেকটা ভালোবেসে এই কাজটা করো। এই কাজটা এমন একটা কাজ, আমরা তো
কোনো মানুষকে যখন সাজাই, তো তার সাথে একটা আমাকে কানেকশন তৈরি করতে হয়, একটা যেহেতু কি এটাও একটা আর্ট, তাই না? তো সেক্ষেত্রে যদি আমি এই কাজটাকে ভালো না বাসি, শুধুমাত্র ধরো মনের মধ্যে যদি এই ব্যাপারটা থাকে যে আমি ইনকামেরই একটা জাস্ট পথ হিসেবে বেছে মেকআপ আর্টিস্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রফেশনে গ্রো করাটা খুব কঠিন। একমাত্র বলবো ভালোবাসো এই কাজটাকে, খুব ভালোভাবে শেখো, তারপরে এগিয়ে যাও, সাকসেস আসবেই। যদি ভালো করে কাজ শিখতে পারো, এই প্রফেশনে প্রচুর সাকসেস আছে। কারণ আমি নিজে যেহেতু এই প্রফেশন হাত ধরেই এতটা এগিয়ে এসেছি, আমি এটুকু বলতে পারি অনেক ভালো, খুব ভালো একটা রেসপন্স পাওয়া যায় এই আমাদের প্রফেশনে। তার মানে তুমি বলছো যে ভালো লাগাটা থাকতে হবে, একদম। আর তার সাথে সাথে ক্লায়েন্টসদের ব্যাপারটা বুঝতে হবে যে তারা কি চাইছে এবং তাদের সাথে কানেকশনটা বিল্ড আপ করতে পারলেই একটা সাকসেস আসবে। একদম। তার সাথে আরেকটা কথা বলি, মেকআপ আর্টিস্ট হতে গেলে অনেকে বলে না যে এই যে কত খরচা বা কিছু, এই টাকার ব্যাপারটা, এটা আমি বলি হ্যাঁ একটু খরচা আছে। বিজনেস করতে গেলে তোমাকে ইনভেস্টমেন্ট তো করতেই হবে। আমি যদি বলি, আমার কোনো স্টুডেন্টকেই যদি কথাটা বলি যে তুমি শেখো, তোমার আর কোনো খরচা লাগবে না, এটা সম্পূর্ণ ভুল। যেহেতু এটা বিজনেস, এখানে অনেক খরচা আছে, আর আমাদের মেকআপের প্রোডাক্টস প্রচুর কস্টলি। আর এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা মেয়ে বা ছেলে সবাই জানে, ব্র্যান্ড বোঝে সবাই। তো আমরা যদি ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ না করি, সেক্ষেত্রে হয়তো আমি মেকআপ আর্টিস্ট কোর্স করেও নিলাম, যদি আমার কাছে খুব ভালো প্রোডাক্ট না থাকে, ভালো ব্র্যান্ডের প্রোডাক্টস না থাকে, আমি কিন্তু অনেকটা পিছিয়ে যাব। সে আমার স্টুডিও না থাকলেও হয়তো আমি হোম সার্ভিস দিয়েও আমার প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি বলছি না যে মেকআপ আর্টিস্টের কোর্স করে একটা বিশাল স্টুডিও ওপেন করতে হবে, একদমই না। যেরকম আমি করেছি, আমিও বাড়ি বাড়ি গিয়ে কোণে সাজিয়ে আসতাম, পার্টি মেকআপ করে আসতাম, তারপর সেই টাকাগুলোকে জমিয়ে নিজের একটা স্টুডিও করেছি। তো সেই রকমই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে কাজটা একদম ভালোভাবে শিখে তারপরে এগোতে হবে, আর টাকা তো মাস্ট। জীবনের এমন কি কোনো মুহূর্ত আছে দিদি যে এটার পর থেকে মনে হয়েছিল না আমাকে এটাতে আরো ভালোভাবে ফোকাস করতে হবে? হ্যাঁ, সেটা তো আছে অবশ্যই। যেরকম ধরো আমার ফ্যামিলির ব্যাপারে তো তোমাকে বললাম যে আমার শ্বশুরবাড়ির সাপোর্ট আমি প্রচুর পেয়েছি। সেরকম দেখতে গেলে আমার বাপের বাড়ির দিক দিয়ে আমি কোনো সাপোর্ট পাইনি। তো একদিক দিয়ে আমি ওনাদেরকে থ্যাঙ্কসই জানাবো যে ওনারা আমাকে সাপোর্ট করেনি বলেই হয়তো আমি আজকে এতটা কষ্ট করে এতটা পথ এগিয়ে এসেছি। হয়তো ওনাদের দিক থেকে যদি আমি সাপোর্ট পেয়ে যেতাম প্রথম থেকে, আমার মধ্যে এই জেদটা কোনোদিনই আসতো না যে আমাকে কিছু করতে হবে বা কোনো কিছু নিয়ে ভাবতে হবে। হয়তো নর্মাল যেরকম একটা হাউসওয়াইফ নিজের জীবনটা কাটিয়ে দেয়, হয়তো সেইভাবেই কাটিয়ে দিতাম। মানে একদমই সত্যি কথা, আমার বাপের বাড়ির কোনো সাপোর্ট আমার থাকেনি বলেই আজকে আমি এই জায়গায়। আমার তখন থেকে একটা জেদ তৈরি হয়েছিল যে আমাকে কোনোদিনও যেন কারো কাছে হাত না পাততে হয়। এটা আমার মানে শুধু সেটা না, আমার ছোট থেকে একটা টার্গেট অলরেডি ছিল যে আমি কিছু করব। কারণ আমি আগেও বললাম যে আমি ক্লাস 11 থেকে টিউশন পড়াতাম, একদম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত আমি টিউশন করেছি। আরও পরেও টিউশন পড়িয়েছি, বিয়ের আগে অবধি আমি টিউশন পড়িয়েছি। তো আমার একটা টার্গেট এটা ছিলই। এরপর যদি ধরো সাপোর্টটা বাপের বাড়ির পেয়ে যেতাম, আরও বিয়ের পর ভালো সাপোর্ট পেতাম, তাহলে হয়তো আর এতটা ইচ্ছে আমার জাগতো না যে আমাকে কিছু করতে হবে। যেহেতু আগেও বললাম যে আমার শ্বশুরবাড়ি খুব একটা সাপোর্ট, মানে ওনারা চাইতেন না যে আমি কাজ করি। সবই তো ঠিকঠাক আছে, কাজ না করলেও হবে, এরকম একটা ব্যাপার। প্রেশারাইজ কিছু করেনি, বাট আমি নিজেই প্রেশার নিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি, যে আমার বাড়ির যে সাপোর্ট নেই, তো সেই অনুযায়ী আমাকে কিছু একটা করতে হবে। এখন সোশ্যাল মিডিয়া তোমার ক্যারিয়ারে কতটা বেশি ইম্প্যাক্ট ফেলেছে, মানে কতটা ভূমিকা রেখেছে? যদি মাউথ পাবলিসিটি তো আমার রয়েছে, অনেক ক্লায়েন্ট, এত ভালো ভালো ক্লায়েন্ট রয়েছে যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়ে গিয়ে আমার প্রচুর প্রচার করেছে যে দিদির কাছ থেকে মেকওভার নিয়েছি, খুব ভালো লেগেছে। বা আমার যে স্যালন রয়েছে, আমার তো স্যালনেরও কাজ হয়, যেখানে স্কিন, হেয়ার সমস্ত কিছু ট্রিটমেন্ট সমস্ত কাজ হয়। আমার নেলসের স্টুডিও রয়েছে। তো প্রত্যেকটা ক্লায়েন্ট আমার প্রচুর মাউথ পাবলিসিটি করেছে। তার সাথেও যেটা সব থেকে বেশি পাবলিসিটি হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। ফেসবুক যখন থেকে আমি ওপেন করেছি, আমি বেশিরভাগ পছন্দ করি ফেসবুকে আমার কাজের পোস্ট করতে। তো যখন থেকে আমি আস্তে আস্তে নিজের কাজ পোস্ট করা শুরু করলাম, ভালোই রেসপন্স পেয়েছি। আর আজও যতটুকু মানে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সম্পূর্ণটাই হচ্ছে প্রথম কথা আমার হার্ড ওয়ার্ক, সেকেন্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রচুর পাবলিসিটি পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে, আমার কাজ আরও অনেকের কাছে পৌঁছে যায়।
ধরো বাড়িতে বসে তো আমি কি কাজ করছি সেটা কেউ জানবে না। আজকে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই কিন্তু এখানে, আজ সোশ্যাল মিডিয়ায় আমাকে একটা পরিচিতি দিয়েছে মেকআপ আর্টিস্ট হিসেবে, নুপুর মণ্ডল হিসেবে। এই যে নামটা, এই নামটা কিন্তু সোশ্যাল মিডিয়ার হাত ধরেই আমি পেয়েছি, প্রচুর পাবলিসিটি পেয়েছি। এই ডিজিটাল এরাটার সাথে সাথে তোমার এই যে ফেসবুকে জার্নিটা, মানে ধরো প্রত্যেকটা টেস্টিমোনিয়াল তুমি ওখানে দিচ্ছ, কাজের প্রত্যেকটা জিনিসই থাকছে, এটাতে মানুষ বেশি কানেক্ট করতে পারছে, এটা একটা ওয়ে। আর যদি বলি তোমার এখন ফলোয়াররা কি বলছে, মানে কতজন ফলোয়ার রয়েছে এখন পেজে? ফলোয়ার্স খুব বেশি আমার নেই, তবে হ্যাঁ ভিউয়ার্স প্রচুর আছে, আমার কাজের ভিউজ প্রচুর যায়। আর ফলোয়ার্স নিয়ে আমি কোনোদিনও মাথা ঘামাইনি। অনেকেই থাকে না যে ফলোয়ার্স আমার এই এত ফলোয়ার্স, আমার মিলিয়ন ফলোয়ার্স, এরকম একটা ব্যাপার, অনেকে ফলোয়ার্সের পেছনে ছুটে। তা বলতে গেলে আমি আজ অব্দি ফলোয়ার্সের পেছনে দৌড়াইনি। আমার পেজে যদি যাও, নুপুরস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি বাঁকুড়া বলে যে পেজটা রয়েছে, ওখানে ফলোয়ার্স খুবই কম। ফলোয়ার্স কম থাকলেও আমার কাজ কিন্তু অনেকের কাছে পৌঁছে যায়, প্রচুর ভিউজ হয়। আমি আমার কাজের মাধ্যমে বুঝতে পারি যে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স থাকাটাই যে একটা বিশাল ব্যাপার সেটা কিন্তু নয়। আমি যে কাজ পাচ্ছি, আমি যে কন্টিনিউ প্রত্যেকটা ডেটে কাজ পাই, আমার প্রত্যেকটা ক্লাসে এত স্টুডেন্ট আমার কাছে আসছে, তো নিশ্চয়ই ঠিকঠাকই প্রচার হচ্ছে। হয়তো আমার ফলোয়ার্স বেশি নেই, কিন্তু কাজ আমার হয়ে যাচ্ছে, তাই আমি আজ অব্দি ফলোয়ার্সের পিছনে দৌড়াইনি। আর এই যে ধরো বিভিন্ন ভিডিও পোস্ট করছো, এখানে যে বিভিন্ন মানুষ বাইরের থেকে কমেন্ট করে, কিছু ভালো বললো, কিছু খারাপ বললো, সেটাকে কেমন ভাবে কি হ্যান্ডেল করো? এখন অবধি তেমন আমার কোনো ভিডিওতে আমি খারাপ কমেন্ট পাইনি, শুধু ভালো কমেন্টই পেয়ে গেছি। খারাপ হয়তো এক দুটো, যেগুলো আমার মনেও নেই যে কি খারাপ এসেছে। আচ্ছা, এখনো পর্যন্ত সবকিছু ভালো। যা কিছু ভিডিও দিয়েছি, ফটো দিয়েছি, সবগুলোতেই খুব ভালো ভালো আমি মানুষের কমেন্ট পাই, খারাপ একদম পাই না। দিদি, তোমার এই যে টোটাল লাইফ, এখানে ধরো কাজ আছে, প্র্যাকটিস আছে, প্লাস পার্সোনাল লাইফ আছে, এইগুলোকে কি করে ব্যালেন্স করো? ব্যালেন্স ইজিলি হয়ে যায়, কারণ আগে হয়তো একটু প্রবলেম হতো, বাট এখন সেরকম কিছু হয় না। যেহেতু ছেলে বড় হয়ে গেছে, সে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, নিজের খেলাধুলো নিয়ে ব্যস্ত, তো আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর প্রথম কথা, আমার কাজের জায়গা আর আমার বাড়ি হচ্ছে একটাই, তাই আমাকে বেশি কিছু সাফার করতে হয় না। যেহেতু বাড়িতেই পুরো সেট আপ রয়েছে আমার, তো এতটা কিছু কষ্ট মানে প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। আর সাথে বলবো যে আমার অ্যাসিস্ট্যান্টরা যারা রয়েছে আর আমার স্যালনের যারা স্টাফ, তাদের কথাটা এখানে না বললেই নয়। তাদের প্রচুর আমি সাপোর্ট পাই, প্রচুর সাপোর্ট করে। আমি যতটা ভালোবেসে এই কাজটা করি, আমার সাথে সাথে ওরাও কিন্তু এতটাই ভালোবেসে এই কাজটা করে। আর আমার মেকআপের দিক দিয়েও ওদের আমি প্রচুর হেল্প পাই, সাথে আমার ক্লাসের দিক দিয়েও ওরা আমাকে প্রচুর সাপোর্ট করে। সেই কারণে হয়তো এতটা টেনশন বা এতটা চাপ আমাকে নিতে হয়নি। আর যদি বলো যে ক্লাসের বাইরে বা আমার কিভাবে কাটে, সেটা হচ্ছে স্যাটারডে সানডেটা একটু ছেলেকে টাইম দিই, বাড়ির লোকজনকে টাইম দিই, একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়তো সানডে ধরে আমরা রাখি। তো এইভাবেই মিলিয়ে মিশিয়ে কাজ নিয়ে চলে যায় সময়টা। বাকি আমার যারা আমার স্টাফ বলো বা আমার অ্যাসিস্ট্যান্ট, ওরা সবাই আমার বোনের মতো, ওদেরকে নিয়ে আমার সারাদিনটা খুব মজা করে কেটে যায়। আর কাজ থাকলেও সেটা আমরা খুব আনন্দ সহকারে সবাই মিলে করি, আর ফাঁকা বসে থাকলেও গল্প আড্ডা করে আমাদের দিনগুলো কেটে যায় সুন্দর, একদম মজা মাস্তি করে। হ্যাঁ, ওটাও তো একটা ফ্যামিলি, একটা ফ্যামিলির মতো, তো সেটা সুন্দরভাবে কেটে যায়। দিদি, তোমার এই প্রফেশন নিয়ে কেউ কি কোনোদিন কোনো কটাক্ষ করেছে? কটাক্ষ বলতে দেখো, আমাদের যারা এই কটাক্ষ কারা করেছে না, যারা ধরো আমাদের সাথেই কাজ করে, যে সমস্ত মানুষজন ধরো একই প্রফেশনে রয়েছি, বেশিরভাগ কটাক্ষ কিন্তু তাদের কাছ থেকে আমাদেরকে পেতে হয়। কাজের শুরুতেও যেরকম অনেক কটাক্ষ পেয়েছি আমি, যখন ফার্স্ট আমার জার্নি শুরু হয়, যারা ধরো আমার আগের থেকে বাঁকুড়াতে কাজ করছে, সেই সমস্ত মানুষ হিসেব মতো দেখতে গেলে কাজের দিক দিয়ে হয়তো তারা আমার থেকে সিনিয়র, আমি হিসেব মতো তখন জুনিয়র ছিলাম। তো তাদের কাছ থেকেও আমাকে কটাক্ষ পেতে হয়েছে। হয়তো তারা তাদের মুখ থেকে ডিরেক্টলি কথাগুলো আমি শুনিনি, বাট ক্লায়েন্টের থ্রু দিয়ে বা আরো অন্যান্য জায়গা থেকে আসে কথাগুলো কানে। যেরকম ধরো এরকম অনেকে বলেছে যে উনি তো ভীষণ উগ্র মেকআপ করেন,
অনেক লাউড মেকআপ করেন, একদম ভালো সাজান না, এই সমস্ত কথা। তো এই কটাক্ষগুলোকে পেরিয়ে কিন্তু আমি অনেকটা কষ্ট করে এই জায়গায় এসেছি। মানে সেগুলো হয়তো যেহেতু ধরো আগে যারা আমার আগের আর্টিস্ট, তাদের পরিচিতিটা আমার থেকে তখন অনেক বেশি সেই মুহূর্তে, এবার তাদের কথাগুলো মানুষ নেয়, আমার কথা তো তখন সেরকম কেউ নিত না। মানে হয়তো বিশ্বাসের জায়গাটা আমি অর্জন করতে তখন পারিনি, যেহেতু আমার সেটা শুরু কাজে। তো তাদের এই যে কটাক্ষগুলো, এইগুলো শুনে কিন্তু আমি কোনোদিনও ভয় পাইনি বা মনেও লাগাইনি ব্যাপারগুলো, কারণ আমি জানি যে একটা জায়গা করতে হলে অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়। তো আমারও ওই কটাক্ষগুলো ঝড়ঝাপটা ছিল, স্টিল এখনো চলছে, সেই সমস্ত কটাক্ষ তো চলতেই থাকে, ওটা রইবে। আমি এখন এই কটাক্ষগুলোকে না এনার্জি বুস্টার হিসেবে নিই, খুব এনার্জি পাই এগুলো থেকে। এগুলো এখন আমার কাছে এনার্জি বুস্টারের মতো। এখন কেউ কটাক্ষ না করলে বরং আমার টেনশন হয়ে যায় যে কেন করছে না, কেন আমাকে কিছু বলছে না। আমার ভালো লাগে, এইগুলো দিয়ে আমি আরো উৎসাহ পাই। মানে সেই কটাক্ষগুলো নিয়ে যে আমি হার মেনে যাবো এমনটা নয়, আমার তো সেইগুলো শুনে আরো মনে হয় যে আমি আরো কি করে নিজেকে গ্রো করবো, আরো ভালোভাবে কাজটা কি করে শিখে আসবো, আরো ভালো কি করে করবো। তো আমার ভালো লাগে এগুলো নিয়ে, আমি খুব এনার্জি পাই। মানে একঘেয়েমি ব্যাপারটাকে আরো বেশি বুস্ট আপ করে, যে চলো আরো কিছু করতে হবে। একদম আমার তো ভালোই লাগে, বললেই আমি বলাটা আমি পছন্দ করি। আমার কাজ নিয়ে যে ওরা আলোচনা করে, এটা আমার ভালো লাগে। মানে আমি এটা বুঝতে পারি যে তারা আমাকে পছন্দ না করলেও, আমার কাজ পছন্দ না করলেও আমাকে ফলো করে, আমার প্রোফাইল গুলো ঘুরে দেখে, আমার কাজ দেখে। দেখো, কারো কাজ না দেখে তো কেউ কটাক্ষ করতে পারে না, নিশ্চয়ই ওনারা আমাকে দেখেন, ফলো করেন, তাই এই কথাগুলো বলেন। তো খুব ভালো লাগে, আমি হ্যাপি। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে তুমি ভেবেছো যে না এবার গিভ আপ করে নিয়ে? গিভ আপের ব্যাপারে যদি বলো, তো সেটা আমার কাজের শুরুতেই হয়েছিল। এতদিন যে কাজ চলছে, এতদিনে এত বাধা বিপত্তি এসছে, কখনো আমার মনে হয়নি যে আমি গিভ আপ করবো। আমি তোমাকে আগেও বললাম যে আমার ভালো লাগে কেউ যদি আমার কাজ নিয়ে কোনো কথা বলে বা আমার পিছনে কোনো কথা বলে, আমি এটাকে ভালোবাসি এই জিনিসটা। আমার কোনো এই ব্যাপারে কোনো ভয়ও নেই বা কিছু নেই। কিন্তু হ্যাঁ, একটা টাইম এরকম আমার এসেছে যেটা হচ্ছে আমার কাজের শুরুতে, কারণ তখন আমি বিগিনার, একদম নতুন এই প্রফেশনে পা দিয়েছি, জাস্ট স্টুডিও ওপেন করেছি। তখনই আমার সাথে অনেক বড় কিছু ঘটনা ঘটে যায়। তোমাকে আগেই বললাম যে অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে আমি এই প্রফেশনে এসেছি, কারণ বাড়ির লোকজনের খুব একটা সাপোর্ট পাইনি। কারো পছন্দ ছিল না যে আমি একটা পার্লার, তখন ওনারা তো পার্লার বোঝেন, তো এই পার্লার স্টুডিও এগুলো ওনাদের মাথার মধ্যে দিয়ে যেত না। কারণ আমি আগেও বললাম যে আমাদের ফ্যামিলির বেশিরভাগ, আমার শ্বশুরবাড়ি সবাই সার্ভিস করে, তো ওনারা এই ব্যাপারটা, এতটা সাজগোজের ব্যাপারটা এগুলো ওনারা বোঝেন না। তো এতটা জিনিস পেরিয়েও যে আমাকে ওনারা যেটুকু সাপোর্ট করেছিল, তার মধ্যে আমি একটা স্টুডিও খুলি, তখনই আমার মানে জীবনে বাধা অনেক চলে আসে। ফার্স্ট যখন আমি ক্লাস করাতে শুরু করি, তখনই এই বাধাগুলো আমার রয়েছে। আমি কোনো স্যালন বা কারো নাম বলছি না, বাঁকুড়ারই একটা স্যালন ছিল, স্যালন বললে ভুল করে, জাস্ট নর্মাল একটা পার্লারের একজন ওনার, উনি বাইরের কোনো একজন আর্টিস্টের সাথে যুক্ত হয়ে আমাকে নিয়ে কিছু মিথ্যে রটনা বলে না, সেই রকম একটা করেছিলেন। আমাকে কিছু, মানে যে কাজগুলো হয়তো আমি করিনি সেগুলো আমাকে ব্লেম করেছিলেন। মানে যতটা যা কিছু ওনার তরফ থেকে করা যায় উনি করেছিলেন, মিথ্যে অপবাদ দিয়ে অনেক কিছু করার চেষ্টা করেন। এরপর এই খুঁটিনাটি বিষয়গুলো আমার ফ্যামিলিতে প্রচুর, মানে ফ্যামিলির লোকজনের খুব খারাপ লেগেছে যে তোমাদের প্রফেশনটা এত বাজে, তুমি জাস্ট স্যালন খুললে আর ঝামেলা হচ্ছে, তো ছেড়ে দাও, করতে হবে না, তোমার কি দরকার এটা করার, আগে যেরকম বলছিল তোমার কি দরকার, আমরা সবাই সার্ভিস করি বাড়িতে, তোমার তো কোনো প্রবলেম হবে না, তোমার তো কোনো অসুবিধা নেই, এত নোংরা একটা প্রফেশন, আসতে না আসতেই ঝগড়া ঝামেলা কেন করবে, দরকার নেই করা, কাল থেকে আর করো না। মানে এইরকম একটা সিচুয়েশন ওরা আমার তৈরি করে দিয়েছিল। তো খুবই একটা বাজে বিষয় হয়েছিল, যেটা পরেও গিয়ে প্রমাণিতও হয় যে ওটার মধ্যে আমি কোনো কিছুতেই নেই, বা যে আমার উপর যে মিথ্যে অপবাদটা দিয়েছিল সেটার মধ্যে আমি ছিলামই না অ্যাকচুয়ালি, পরে সেটা বোঝা যায়। তো ঝামেলাটাও মোটামুটি মিটে যায়, ওরাও বুঝে যায় যে ওরা যেটা করতে চেয়েছিল সেটাতে ওরা সাকসেসফুল হতে পারেনি। তো তখন থেকে ওই যে একটা শিক্ষা আমি জীবনে পেয়েছি। আর সত্যি কথা বলতে তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি নিজেও অ্যাকচুয়ালি বললাম না বিগিনার, সেই জাস্ট কাজটা শুরু করেছি, তো আমি রীতিমতো খুব ভয় পেয়ে গেছিলাম। সাথে ওই রকম একটা সিচুয়েশন তৈরি হওয়াতে আমার বাড়ির লোক আমাকে আর সাপোর্ট করছিল না। তো তখন মনে হয়েছিল যে না, তাহলে আর কি করবো, তাহলে হয়তো পারবো না করতে, কারণ আমাদের বাড়ির তো কেউ এই ধরনের কাজ করে না, একা হয়তো আমি পারবো না। তখন একটা টাইম মনে হয়েছিল যে
না আর আর আমি মেকআপ স্যালন স্কিন কোনো কিছু নিয়ে কোনো কাজ করবো না, আমি কাজ ছেড়ে দিয়ে নর্মাল জাস্ট একটা হাউস ওয়াইফই থাকবো, নিজের ছেলেকে মানুষ করবো, এরকম একটা ভাবনা তখন চলে এসেছিল। তারপর কোথাও না কোথাও গিয়ে আবার নিজেই নিজেকে বোঝাই যে না, 2-4টা মানুষ একজন যে আমার বিরুদ্ধে এসেছিল উনি হিসাব মতো অনেক দিনেরই পার্লার বাঁকুড়াতে ছিল, তো সেইভাবে উনি নিজেকে এখনো অবধি গ্রো করতে পারেননি। তো তখন আমি নিজেই নিজেকে বোঝাই যে উনি যদি এতটাই সাকসেসফুল হতেন, ওনার এত সময় থাকতো না যে উনি কারোকে নিয়ে এরকম কাজ কারবার করবেন। তো নিশ্চয়ই উনি আমার কাজ দেখে ভিতরে ভেতরে কোথাও ভয় পেয়েছেন, যেহেতু উনি আমার নামে এইরকম ব্যাপারগুলো করছেন। তো আমি তো পিছিয়ে যাব না, যা করছে করুক, আমি আমার কাজ নিয়ে এগিয়ে যাব। তো সেই যে একটা শিক্ষা তখন আমি পেয়েছি, তো সেটা আমার মানে জীবনের মানে কি বলবো, ওটা হয়তো একটা ধাক্কাও বলতে পারো, অনেক রকম ঘটনা, ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি। ওই একটা ঝামেলার থেকে আমি বলি তোমাকে ঘটনাটা, তখন নূপুর মণ্ডলকে কেউ চিনতো না সেরকম, আমার ফেসবুকে তখন 1700 ফলোয়ার্স ছিল, ঠিক আছে। এই একটা ঝামেলা, এটার পরে হঠাৎ করে আমি 4-5 দিনের ভেতরে দেখছি আমার 17,000 ফলোয়ার্স হয়ে গেছে। তখন আমি ভাবলাম, মানে তখন আমি আবার নিজে ঘুরে দাঁড়ালাম, মানে নেগেটিভ পাবলিসিটিটা আমার এমন হয়েছে যে 1700 থেকে 17,000 ফলোয়ার্স হয়ে গেছে আমার। আমি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, এরকম কিছু হওয়াটা ভালো, সব খারাপ জিনিসই খারাপ হয় না, কিছু ভালোও নিয়ে আসে। তো মানে যারা হয়তো ওই নেগেটিভ পাবলিসিটিতে আমার প্রোফাইল ঘাটে দেখতে গেছে যে নূপুর মণ্ডলটা কে বা কি, তো তারা যখন আমার প্রোফাইলে এসেছে না, তাদের হয়তো আমার কাজ ভালো লেগেছে, বা আমাকে দেখে, বা আমি হয়তো তখন টুকটাক ছোটখাটো রিলস পোস্ট করতাম, সেগুলো তাদের ভালো লেগেছে, তো তারা আমাকে ফলো করে দিয়েছে। তো মাত্র কয়েকটা দিনে ফলোয়ার 1700 থেকে যদি 17,000 হয়ে যায়, তো আমার মনে হয় এরকম ঝামেলা হওয়া ভালো, তাই না? পাবলিসিটি ইজ পাবলিসিটি, নেগেটিভ বলে কিছু হয় না, একদমই না। তো হ্যাঁ, আরো হয়তো অনেকের জীবনে এরকম সিচুয়েশন আসবে, তো আমি বলবো এই সিচুয়েশনে ভয় কেউ যেন না পায়। আমি যেহেতু মানে আমি একটা এমন ফ্যামিলি থেকে বিলং করি যেখানে কেউ বিজনেস করে না, তো কেউ এই ব্যাপারগুলো বোঝেও না। তো ফার্স্ট হয়তো বাড়ির বৌমা হিসেবে ফার্স্ট আমিই হয়তো বিজনেসে নেমেছি, আর এই কাজটা ভালোভাবে করছিও। তো সবাইকে বলবো, যারা এই প্রফেশনে আছো, ভয় না পেয়ে মাথা উঁচু করে কাজটা করে যাও। কাজ ভালো হলে সব মানুষেরই সাপোর্ট পাওয়া যায়, আর আমাকে সেই সিচুয়েশনে আমাকে অনেক মানুষ সাপোর্ট করেছিল, তাদেরকেও আজকে আমি থ্যাঙ্কস জানাবো। আজ হয়তো তারা আমাকে সাপোর্ট করেছিল বলেই আমি ওই ঝামেলার থেকে বেরিয়ে আসতে পেরেছি, একদম ঠান্ডা মাথায় নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আচ্ছা দিদি, এই বাঁকুড়ার মতো শহর থেকে যারা ধরো নিজের দমে কিছু করতে চায়, নিজের মতো কিছু করতে চায়, তো তুমি তাদেরকে কি সাজেশন দেবে যে কি থাকা উচিত তাদের মধ্যে? প্রথম কথা বলো, ইচ্ছা শক্তিটা থাকতে হবে, যে আমি কিছু করবো, আমাকে কিছু লাইফে করতে হবে। অনেকেই ধরো বাবা মায়ের সাপোর্ট পায়, আর্থিক দিক দিয়েও ধরো অনেক সাপোর্ট পেয়ে যায়, কেউ কেউ সেটা পেয়েও অনেক ভালোভাবে কাজে লাগিয়ে ফেলে, আবার কেউ কেউ সেই সাপোর্টটা পেয়েও ঠিকঠাক কাজে লাগাতে পারে না। তো সবাইকেই বলবো মনের মধ্যে যেন এই জোরটা রাখে যে আমার একটা নিজস্ব পরিচিতি করতে হবে, আমি কারো ছেলে, বা আমি কারো মেয়ে, বা আমি কারো ওয়াইফ, এই তকমাগুলো তো সবারই থাকে, বাট নিজস্ব যদি একটা পরিচিতি, আমি যেমন আজকে আমি হয়তো সেরকম কিছু জায়গা করিনি, যেটুকুই করেছি মানুষ আমার একটা পরিচিতি, যে আমি একটা মেকআপ আর্টিস্ট বা একজন স্যালন ওনার নূপুর মণ্ডল, এই যে নামটা, এই নামে মানুষ আমাকে চেনে, আমার একটা আলাদা পরিচিতি আছে, আমাকে বলতে হয় না যে আমি ওর বউ, বা আমি ওনার মেয়ে, বা ওনার ঘরের বৌমা, এগুলো আমাকে এই পরিচিতিগুলো আর কিছু দিতেই লাগে না, আমার একটা নামই যথেষ্ট, যে আমি নূপুর মণ্ডল, আমি একজন মেকআপ আর্টিস্ট। এই যে পরিচিতি, বা যে প্রফেশন ভালোবাসে, সেই দিক দিয়ে নিজের যদি একটা কেউ পরিচিতি গড়ে তুলতে চায়, তো এই ইচ্ছা শক্তিটা প্রচুর দরকার, সাথে হার্ড ওয়ার্ক, যে আমি কিছু করব, আমাকে ইন ফিউচার গিয়ে কিছু একটা করতে হবে, নিজের একটা পরিচিতি গড়ে তুলতে হবে, এটা খুব জরুরি। আর সাথে তুমি যে কথাটা বললে যে বাঁকুড়ার থেকে নিজের জায়গাটা প্রচুর নাম করতে হবে, আমি ধরো বাঁকুড়ায় আছি, সেখানে যদি আমি নিজেকে একটা অন্য শহরের পরিচিতি দিই, একদমই না, আমাদেরকে বাইরে গিয়েও আমাদের বাঁকুড়াটাকে তুলে ধরতে হবে, নিজের জায়গাটা। আমি যখন আমি ক্লাসে যাই বাইরে, কলকাতার যখন ক্লাস করতে যাই, সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, অনেক বাইরের থেকেও স্টুডেন্টরা রয়েছে, তো বাইরের মানুষজন কিন্তু কলকাতা চেনে, বাঁকুড়া চেনে না, গেলেই বলে তুমি কলকাতার। আমি অনেককে দেখেছি আমার সামনেই বসে বলে যে হ্যাঁ আমি কলকাতার। দেখো, কলকাতা একটা আলাদা জায়গা, বাঁকুড়া একটা আলাদা জায়গা, তো সেখানে আমাকে আমার নিজের শহরটাকে রিপ্রেজেন্ট করতে হবে, যে আমি বাঁকুড়া থেকে এসেছি, বাঁকুড়া বলে একটা জায়গা হয়, সেটা বোঝাতে হবে। নিজের জায়গাকে ভালোবাসো। বাঁকুড়া যে অনেকে বলে ছোট শহর,
তো এই ওই জন্য হয়তো লজ্জা বোধ করে বলতে যে আমি বাঁকুড়া থেকে এসেছি। তো এই জিনিসটা করা চলবে না, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হলে না নিজের শহরটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আগে, তারপরে তো একটা উন্নতির জায়গা খুলেই যাবে। তো আমি কোনো লজ্জা বোধ করি না যে আমি বাঁকুড়া থেকে এসেছি বা আমি বাঁকুড়ার মেকআপ আর্টিস্ট, আমি এটা সব জায়গায় বলি, প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে নিজের ইচ্ছা শক্তি। আমি কোথায় রয়েছি সেটা বড় কথা নয়, আমার মনের মধ্যে জোরটা থাকতে হবে যে আমি কিছু করব, এটা থাকলে সব হবে। আচ্ছা, তোমার কাছে এই যে ব্রাইডার আছে, তো তুমি তাদেরকে কি বল, মানে প্রি ব্রাইডাল কোনো স্কিন কেয়ার কি করা উচিত, মানে এটা কি থাকে তোমার কাছে, কিছু সাজেশন দাও না? হ্যাঁ, একদম। প্রি ব্রাইডাল স্কিন কেয়ার তো রয়েছে, সাথে আমি বলবো যে প্রত্যেকটা মানুষেরই, মেয়ে ছেলে হিসাবে বলছি না, সবারই স্কিন কেয়ারটা খুব জরুরি। কারণ হঠাৎ করে আমি একদিন মেকআপ করলাম, সাজলাম, সুন্দর হয়ে গেলাম, এটা পসিবল নয়। তোমার যদি স্কিন ন্যাচারালি সুন্দর না হয়, হেয়ার যদি ভালো না হয়, সেক্ষেত্রে তুমি একবার মেকআপ করে ঠিকঠাক কিছুতেই নিজেকে করতে পারবে না। তো স্কিন কেয়ার মাস্ট, এভরি ডেলি রুটিনের মধ্যে একটা স্কিন কেয়ার রাখা খুব জরুরি। সেরকম কিছু না হলে জাস্ট নর্মালি সিটিএম, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা যদি কেউ করে তাহলে তার স্কিন ভালো থাকবে। আর ব্রাইডদের তো অবশ্যই, অনেক ব্রাইড বিভিন্ন প্রফেশন থেকে থাকে যারা হয়তো নিজেকে কেয়ার করার সময়টুকুও পায় না। অ্যাটলিস্ট বিয়ের 3 মাস আগে অন্তত যেন স্কিন কেয়ার শুরু করে, নিজের স্কিন অ্যাকর্ডিং, যেরকম কোনো ভালো যারা স্কিন থাকে তাদের কাছ থেকে যদি একটু সাজেশন নেয়, কোনো একজন স্কিন থেরাপিস্টের কাছেও যেতে পারেন, বা ভালো কোনো স্যালন থেকে যদি সাজেশন নিতে চান, তো নিয়ে যেন 3 মাস আগের থেকে অন্তত স্কিন কেয়ারটা যাতে শুরু করে। কারণ হঠাৎ করে কোনো ব্রাইড যদি স্কিন কেয়ার একদমই না করে, তো আমাদের কাছ থেকে ধরো খুব একটা হাই এন্ড ব্র্যান্ডেড মেকআপের প্যাকেজ উনি নিলেন, তাহলে হয়তো উনি সেই রেজাল্টটা পাবেন না যতটা উনার স্কিন ভালো থাকলে উনি পেতেন। তো মাস্ট, আমি তো বলবো প্রত্যেকটা ব্রাইডকে 3 মাস আগের থেকে নিজের স্কিন কেয়ারটা শুরু করে দেওয়াটা খুবই উচিত, খুবই জরুরি একটা কাজ। আচ্ছা দিদি, এই মেকআপের পাশাপাশি এখন যে নেল আর্ট বিষয়টা চলছে, তো এই নেল আর্টের কতটা কি ডিমান্ড এখন যদি তুমি বলো? নেল আর্টের এখন প্রচুর ডিমান্ড রয়েছে। আগে মানুষ এই নেলের ব্যাপারটা বুঝতোই না। এমনও অনেক ক্লায়েন্ট রয়েছে যারা রীতিমতো ভয় পেত যে এটা কিভাবে করে, যে এটা কি নোকের মধ্যে নেলটা এরকম ভাবে ঢুকিয়ে দাও তোমরা, না কি করো, এটা কি ব্যথা লাগে, মানে এইরকম কোশ্চেনও অনেকে করে, ইভেন এখনো করে যারা ফার্স্ট টাইম করাচ্ছে। তো এখন মানুষ এই ব্যাপারটা অনেকটা বুঝেছে। বাঁকুড়াতে অনেক নেল স্টুডিও হয়ে গেছে, নেলের কাজ প্রচুর হচ্ছে, যেহেতু ডিমান্ড বেড়েছে বলেই তো অনেকেই ধরো কোর্স করছে, নেল স্টুডিও ওপেন করছে। তো এখন প্রচুর ডিমান্ড, এখন প্রত্যেকটা ব্রাইড নেল করে। ইভেন নেলের সাথে তোমাকে বলি, অনেক আগের সাথে যদি এখনের তুলনা করো, আগে মানুষ মেকআপটা এত প্রায়োরিটি দিত না। তো তখনের থেকে এখন এই মেকআপের চাহিদার ডিমান্ড যেরকম বেড়েছে, সেরকম নেলেরও প্রচুর ডিমান্ড বেড়েছে এখন। নেল, হেয়ার, স্কিন, মানুষ এই নিজেকে সুন্দর রাখার যে বিষয়টা, এই ব্যাপারে এখন মানুষ অনেকটা মানে আগের থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। আগে এতটা কেউ নিজেকে নিয়ে এতটা ভাবতো না, এখন মানুষ নিজেকে নিয়ে ভাবে, নিজেকে সুন্দর রাখতে চায়। তাই হয়তো আমাদের এই প্রফেশনটা এতটা এগিয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগে মানুষ নিজেকে সুন্দর রাখুক, এটা আমরাও চাই। আর নেল আর্ট যারা শিখতে চায় তাদেরকে বলবো, আর্টিস্ট হিসেবে যারা কাজ করতে চায়, খুব ভালো প্রফেশন, এটাকে নিয়েও অনেকে সুন্দর এগিয়ে যেতে পারবে মেকআপের সাথে সাথে। আগামী 5 বছরে আমরা নূপুর মণ্ডলকে কোথায় দেখতে পাবো? এটা খুব কঠিন কোশ্চেন। আমি আমার অ্যাম্বিশনগুলো বলি, আমি কি চাই। এরপর আগামী 5 বছরে আমার সাথে কি হবে বা আমি কোথায় যাবো, সেটা হয়তো পুরোটাই যেরকম এখনো পর্যন্ত আমাকে ঈশ্বর যেদিকে নিয়ে যাচ্ছেন আমি সেদিকেই যাচ্ছি। তো টার্গেট রয়েছে যে আর একটু বড় একটা স্যালন ওপেন করার, যেহেতু আমার স্যালন একটু গলির মধ্যে, অনেক ব্রাইডদের পার্কিং নিয়ে একটু সমস্যা হয়। তো আমার ইচ্ছে রয়েছে একটু বাইরের দিকে যদি একটু বড় জায়গার মধ্যে স্যালনটা করতে পারি, তাহলে হয়তো আমার আরো যারা ক্লায়েন্টরা রয়েছে তাদের একটু সুবিধা হবে, বাইরের ক্লায়েন্টদের। আর কাজ আমি এভাবেই চালিয়ে যেতে চাই, যেরকম ভাবে সার্ভিস দিচ্ছি সবাইকে, তাদের মনের মতো লুক দিতে পারছি, এটা যেমন করতে পারি, সবার মনে যেন জায়গা করে রাখতে পারি। মানুষ অন্তত আমার নামটা যেন জানুক যে বাঁকুড়াতে নূপুর মণ্ডল বলে একজন রয়েছে, যে যিনি একজন মেকআপ আর্টিস্ট, একজন বিউটিশিয়ান, একজন নেল আর্টিস্ট, ভালোভাবে কাজ করে। এই মানে যেভাবে আমার নামটা রয়েছে, সবার কাছে একটা ভালো পজিটিভ ব্যাপারই রয়েছে আমার নামে। তো এটা আমি ধরে রাখতে চাই, সবার সাথে একটা ভালোভাবে কাজ করতে চাই, সবার মনে একটা জায়গা যে এরকম আমার রয়েছে, সেটা সেই জায়গাটা আরো বড় করতে চাই আর কি। এটাই আমার টার্গেট, বেশি আর কিছু আমি চাই না।
যেভাবে ক্লাস করাচ্ছি, স্টুডেন্টরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে, বিশ্বাস করে, যেটা ট্রাস্ট করে, যেহেতু সব জায়গাতেই বিভিন্ন জায়গাতে মেকআপের বা বিউটিশিয়ানের ট্রেনিং হয়, তো আমার যে সমস্ত স্টুডেন্টরা আমাকে ভরসা করে আমার কাছে আসে, আমি যেন তাদের এই ভরসাটা রাখতে পারি। প্রত্যেকটা ক্লায়েন্টের ভরসা যেন আমি রাখতে পারি, তাদের মনের মতো করে যেন তাদেরকে সাজিয়ে তুলতে পারি। আর একটা ইচ্ছে বললাম, একটু বড় একটা স্টুডিও স্যালন, যেখানে পার্কিং একটু ভালো থাকবে, এটুকুই চাই আর কি। ধন্যবাদ নুপুদি, আজকে এত সুন্দর একটা কনভারসেশনের জন্য। তোমার এই জার্নিটা অনেক মানুষকে কিন্তু ইন্সপায়ার করবে। আর তোমাদেরকেও ধন্যবাদ আমাদের এই পডকাস্ট টক টু ইনফিনিটি দেখার জন্য। আর এরকম আরও সুন্দর সুন্দর মানুষদের সাথে আলাপ এবং ভিডিও দেখার জন্য লাইক, ফলো এবং শেয়ার করতে অবশ্যই ভুলো না। টিল দেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।